নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী জয়া মিত্র রচিত গল্প ছকের বাইরে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী জয়া মিত্র রচিত ছকের বাইরে। ছোটদি রে, কি সুন্দর যে তোর এই ফুলগুলো। তুই বাইরে গিয়ে চুল আঁচাচ্ছিস কেন? ঘরে আয়না আছে তো। এগুলোকে দেখবো বলে। সত্যি রে, দেখে দেখে আর আশ মেটে না। তোকে দিতে পারতাম চারা তুলে, কিন্তু তোদের ওখানকার গরমে। দূর, যেখানে আছি সেখানেই ভালো। এ কি গল্পের মতো পেয়েছিস? বাহ, এই মেয়েটা কি ভালো গান গায় বলে রাজপুত্র তাকে বিয়ে করে ফেললেন। জেলের মেয়ের এত বুদ্ধি, রাজামশাই তাকে বিয়ে করে ফেললেন। এমনটা হয় নাকি বাস্তবে, যে যেখানে আছে সেখানেই ভালো? দাঁড়াও দাঁড়াও, কে কাকে বিয়ে করে ফেলছে বলো তো? বলতে বলতে বাথরুম থেকে বেরিয়ে ডাইনিং স্পেসে এসে দাঁড়ায় সমর। তার গেঞ্জিতে চুলের জল গড়িয়ে পড়ছে কোথাও কোথাও, যদিও হাতে তোয়ালে। সেটা দিয়ে মাথা ভালো করে ঘষতে ঘষতে সে বলে, কে বিয়ে করছে বাড়িতে আমি ছাড়া? রুক্মিণী হাসে। তোমার ছাড়া আর কারো বিয়ে হতে নেই না? সমর খুব চিন্তিত মুখ করে। হ্যাঁ আছে, আছে তো বটেই, কিন্তু কে আর? তোমার দিদির ভাগ্যে তো এই রাজপুত্তরটি জুটেই গেছে। আর তুমি তুমি কি সত্যিই আমার বুকে শেল হেনে অন্য কারুর ঘর আলো করে গিয়ে উঠবে? মৌসুমী রান্নাঘর থেকে বোনের জলখাবারের থালা হাতে করে বেরোতে বেরোতে তাড়া দেয়। যত রাজ্যের বাজে কথা! আমার বোন কি হ্যাজাকবাতি? তোমাদের ঘর আলো করা ছাড়া আর কাজ নেই তার? এখন এসব হচ্ছে আর হঠাৎ বলবে দেরি হয়ে গেল, আমাকে আর তরকারি টরকারি দিও না। রুক্মিণী বলে, হয়তো আহ্লাদ দিলে ছোট দিদি, আমিও তাই বলতুম রে। সমরের শার্ট পরা হয়নি। প্যান্টের ভেতরে গেঞ্জিটা গুজতে গুজতে এসে সে চেয়ার টেনে বসে পড়ে। কেন, তোমার রূপপুরের লোকজন কি তোমার ধমকের ভয়ে সিটিয়ে থাকে? গিয়ে দেখোই না একবার। লুম্পা টুম্পির একটুও ইচ্ছে নেই স্কুলে যাবার। মাসি এসেছে ৩ বছর পর। টুম্পি প্রথমে একটু আলগা হয়ে থাকছিল। তার ৭ বছরের জীবনে মাসির স্মৃতি খুব স্পষ্ট নয়, কিন্তু দিদিকে মাসির সঙ্গে সেটে থাকতে দেখে তার আর উপায় থাকে না। দুজনেই স্নান করতে যেতে, স্কুল ব্যাগ গোছাতে দেরি করতে থাকে। মৌসুমী একটুও প্রশ্রয় দেয় না তাদের। মাসিমণি সারা রাত বাসে এসেছে, একটু বিশ্রাম করবে, তারপর বিকেলে তোমাদের সঙ্গে গল্প করবে। আজ শুক্রবার, তারপর ২ দিন তো ছুটি আছেই। রুক্মিণী বলে, থাক না ছোটদি, আমি বাসে ঘুমিয়েই এসেছি রে। মোটেই না, এতদিন পর আমরা ২ বোন একটু গল্প করব না বুঝি? তাও তো এক্ষুনি চলে যাবি। এক্ষুনি বুঝি? আমার হাতে ৩ দিন সময় আছে। ছাই, একটু পরেই দেখবি রাত হয়ে গেল। রাত পোহালেই আবার সংসার, দিন শেষ। তারপরই তো তোর হাওয়া হয়ে যাওয়া। আর ২ দিন থেকে যেতে পারবি নে রুকু? এবার পারবো না রে দিদি, আবার আসবো তো। সমর অফিসে বেরোবার আগে রবিবারের দার্জিলিং মেলে বোনের রিজার্ভেশনের কথা মনে করিয়ে দেয় মৌসুমী। বাড়ি খালি হয়েছে, বিধ্বস্ত রণাঙ্গনের মতো সমস্ত জায়গাটা চেহারা। রুম্পা টুম্পির ছাড়া জামা বসার ঘরের বেতের সোফায়, সমরের মাথা মোছা আধভোজা তোয়ালে খাটের ওপর, দুপাটি হাওয়াই চটি দুপাশে উল্টে আছে। টেবিলে এঁটো প্লেট বাটি, রান্নাঘরের ভেতরটাও অগোছালো। রুকু বাচ্চাদের পড়ার টেবিলটা গোছাবার চেষ্টা করছিল। মেঝেই পড়ে থাকা সবুজ আধস্বচ্ছ রবারটা হাতে তুলতে মৌসুমী তাকে ডাকল। এগুলো একদম হাত দিবি না এখন, আগে এদিকে আয় তো তুই।
টেবিলে মাঝারি একটা কাপ আর এক মগ ভর্তি কফি, একটা প্লেটে রুটি আর তরকারিও। এটু প্লেটগুলো রান্নাঘরে রেখে এসে বসতে বসতে মৌসুমী বলে, জেঠিমার দেওয়া এই একটা শিক্ষা আমি একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলি। তোর মনে আছে সবাই বাড়ি থেকে চলে গেলে বাড়িটা কি হয়ে থাকত? জেঠিমা কোনো দিকে একটু গ্রাহ্য না করে নিজের খাবারটি নিয়ে এসে বসতেন, বলতেন, আর তো কেউ করবে না, তাই নিজের ওপর নিজেই মায়া করি। নিজেরে কই, শ্যামা সুন্দরী আগে মন শান্ত কইরা নিজের প্যাটে কিছু দাও, প্যাটে কিছু গেলে মাথা ঠান্ডা হয়, নইলে শরীরে বল পাই বা কই। আমিও তাই করি, না হলে এই যে একবার শুরু করবি, শেষ করে ঘরে যেতে যেতে সেই বেলা দুটো। তরকারি মুড়ে এক টুকরো রুটি বোনের মুখের দিকে এগিয়ে দেয় মৌসুমী। স্নানের জল গরম করে দেওয়ার কথাও বলে, কিন্তু রুকু বাধা দেয়। খাবার টেবিলের জিনিসপত্র তুলে রান্নাঘরে গুছিয়ে রাখতে বলে। আর কিছু রান্না করিস না ছোট দিদি, এগুলো গুছিয়ে নিয়ে চল বসি। রান্না কি ভাবছিস দুপুরের জন্য আমি করব? বিকেলের জলখাবার আর রাতের তরকারিটা করব। এখন করে না রাখলে তখন আবার বসতে হবে। দুবেলা রাঁধতে আমার একটু ভালো লাগে না রে। তাছাড়া রুম্পাটা 6-এ উঠল, ওদের নিয়েও তো বসতে হয়। বেশ তো দিদি, কাল তো ওদের ছুটি, রাত্রে খিচুড়ি করব। বিকেলের জন্য কি হবে তাই বল। ফ্রিজটা খোল দেখি, তরকারি পাতি কি আছে। তরকারি নেড়েচেড়ে দেখে রুকু, তারপর বলে, ছোট দিদি, বিকেলে ওরা ফিরে এলে আমি চাউমিন করে দেব। তোর গাজর আছে, ক্যাপসিকামও তো আছে। দুপুরবেলা খাটের উপর পাশাপাশি শোয় দুজনে। রুকু দিদির গা ঘেঁষে আসে। কতদিন পর এরকম করে তোর কাছে শুয়ে আছে, নারে ছোট দিদি। মৌসুমী আস্তে আস্তে বোনের মাথার চুলে বিলি কেটে দেয়। খানিকক্ষণ চুপ করে থেকে রুকু জিজ্ঞেস করে, তুই অন্যদিন দুপুরে ঘুমোস? না, খানিকক্ষণ শুয়ে থাকি, কাগজটা একটু দেখি, কখনো একটা দুটো চিঠি লিখি। আজকাল তো অবশ্য চিঠি লেখার পাট উঠেই গেছে, মাকেও আর চিঠি লিখি না কত কাল। সপ্তাহে হয়তো একবার ফোনে একটু কথা বললাম, ব্যাস। চিঠি লিখবার চিঠি পাবার পাটটাই তো উঠে গেছে। ঠিক বলেছিস দিদি, অথচ চিঠি কতবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়া যায় বল, ফোনের কথা কি বারবার করে শোনা যায়? আচ্ছা, তুই এর মধ্যে কবে গেছিস শ্রীরামপুর? এই তো গত মাসেই গিয়েছিলাম, ওই মাঝামাঝি সময়, কলকাতা থেকে ফিরবার পথে। কলকাতা কেন? স্কুলের কাজ ছিল তো। কেমন আছে রে মা বাবা? মনে হয় আমি চিন্তা করি বলে ওরা ফোনে আমাকে সবসময় ঠিক কথা বলে না, তাই না? কথা বলতে বলতে মৌসুমী অনুভব করে শিথিল হয়ে আসছে রুকুর শরীর। বেচারি, যতই বলুক বাসে ঘুমিয়েছি, ওরকম ঝাঁকুনিতে ওই বসে বসে কারো ঘুম কি হতে পারে? ভাত খেয়ে যেই শুয়েছে ঘুমিয়ে পড়েছে। তার এই বোনটাকে নিয়ে মৌসুমীর বরাবর চিন্তা। ও অন্যদের মতো নয়, ছোটবেলা থেকে ও অন্যরকম। পাড়ার যত কুকুর, পা ভেঙে যাওয়া শালিক, লেজে ফুলঝুরি বেঁধে দেওয়া বাচ্চা বেড়াল ছানা, ঠোকর খাওয়া কাক, সবই ছিল ওর পোষা। বাটি করে চুন হলুদ গরম করতে, হাঁড়ি করে মোটা চালের ভাত নয়তো মোটা রুটি বানাতে বানাতে মা এক এক সময় রেগে উঠতেন, বলতেন, আমি আর পারব না, বিয়ে হয়ে যখন যাবি রোজ শাশুড়ি তোকে গালাগালি করবে। আর রুকু দুহাতে মাকে জড়িয়ে ধরে বলতো, বিয়ে হয়ে যাব না মা, তোমাদের কাছেই আমি থেকে যাব। মা কখনো হেসে ফেলতেন, কখনো গম্ভীর হয়ে যেতেন। এও সত্যি, খানিকটা প্রশ্রয় মায়েরই থাকত, নইলে তাদের অন্য বন্ধুদের মায়েরা যখন দুপুর দুটোয় খেয়ে উঠে ঘরে গিয়ে পিটটান করতেন, তাদের মা কেন মাথার ভিজে চুল তালুতে গেঁট দিয়ে উঠোনের সিঁড়িতে পা ছড়িয়ে বসে কাঠি দিয়ে চুন হলুদ গরম করে লাগাতেন কুকুরের মচকানো পায়ে আর মুখে বকতে থাকতেন। অথচ ওইসব বেড়াল, কুকুর, বেজি, চন্দনা শালিক
কোনোটাকেই কোনোদিনও পোষার চেষ্টা করেনি রুকু। সুস্থ হয়ে গেলেই ছেড়ে দিত। কুকুরগুলো অবশ্য যেত না। রুকু বাড়ি থেকে বেরোলেই সারমেয় বাহিনী তাকে গার্ড অব অনার দিতে দিতে চলত রাস্তার মোড় পর্যন্ত। একদিন সেই গোকুলে বাড়তে থাকা ছেলেও জুটে গেল আমাদের রুকুর কপালে। দেখে স্বস্তি পেয়েছিলেন মা বাবা। ইন্টার কলেজ কম্পিটিশনে জয়ন্তর সঙ্গে আলাপ হয় রুকুর। কোনো একটা কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সদ্য ঢুকেছে। গায়ে তখনও ইউনিভার্সিটির গন্ধ। হিন্দ মোটরসে চাকরি করতেন তার বাবা। রিটায়ার করে কলকাতায় বাগবাজারের বাড়িতে ফিরে গিয়েছেন। বছর 2 ওরা পরস্পরের সঙ্গে মিশেছে। আলাপের প্রথম পর্যায়েই স্বভাবমতো রুকু জয়ন্তকে টেনে এনেছিল নিজের বাড়িতে। তাদের বাড়িতে এসে জয়ন্তরও ভালো লেগেছিল, অন্তত তাই তো বলেছিল সে। সাধারণ মধ্যবিত্ত পরিবার, পুরনো ধাঁচের বাড়ি, ছড়ানো উঠোন, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সবই নাকি খুব সুন্দর আর স্নেহমাখা মনে হয়েছিল জয়ন্তর। সে বাবা মায়ের এক ছেলে। হিন্দ মোটরে কলোনি কোয়ার্টারে থেকেছে ছোটবেলায়। 8 বছর বয়স থেকে থেকেছে হস্টেলে। কলেজ ইউনিভার্সিটি বাগবাজারের বাড়ি থেকে। এমন খোলামেলা আবহাওয়া, বাবা মায়ের সঙ্গে মেয়েদের এমন সহজ সম্পর্ক দেখে প্রথম প্রথম যেন তার একটু অস্বস্তিই হতো। মৌসুমীর বিয়ে তখন বছর হয়েছে মাত্র। সমর নর্থ বেঙ্গলের ছেলে, সরকারি চাকরি করে, মানানসই চেহারা। কোনো টাকা পয়সার চাহিদা ছিল না ওদের। কাগজের বিজ্ঞাপন দেখে এমন সম্বন্ধ হাতে পেয়ে খুব খুশি হয়েছিলেন ওদের বাবা মা। রুক্মিণীর বিয়ে তো ঠিকই হয়ে আছে। জয়ন্তর মা বাবা জানেন। রুকুকে নিজের বাড়িও 2-1 বার নিয়ে গিয়েছে জয়ন্ত। প্রথম দিকে বিয়ের জন্য দুজনের কারুরই তেমন তাড়া ছিল না। রুকুর বিএসসি শেষ না হলে এসব বিষয় কোনো কথাই উঠতে পারে না। পরীক্ষার রেজাল্টও যখন বেরিয়ে গেল, রুক্মিণীর মাই ডেকে বললে। তারপর প্রথম যখন ফরমালি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে জয়ন্তদের বাড়ি গেলেন রুক্মিণীর মা বাবা, জয়ন্তর বাবা 50,000 টাকা চাইলেন, আর ছেলের জন্য একখানা স্কুটার। বললেন এটা পণ নয়, বৌভাতের তো একটা খরচা আছে, আমাদের আত্মীয় স্বজনও অনেক। সেই খাওয়া দাওয়ার খরচা আপনার মেয়ে জামাই নিজেদের টাকায় ইচ্ছে মতো করতে পারবে, সেই জন্যই। 50,000-এ ধরুন আজ একটা বড় ভোজের খরচ তো ওঠে না, তবে ওটা একটা শুরু করবার মতো কাজে লেগে যাবে। স্কুটারের ব্যাপারেও তাদের একই বক্তব্য। তিনি তো আর উঠবেন না স্কুটারে, চড়বে ওদেরই জামাই। হতবুদ্ধি হয়ে ফিরে এসেছিলেন চন্দ্রনাথ বাবু আর তার স্ত্রী। জয়ন্ত বাড়িতে ছিল, সামনে আসেনি, আলোচনায় কোনো ভাগও নেয়নি। পরদিন রুক্মিণীর সঙ্গে দেখা করে তাকে বোঝায়, আমি মেসোমশায়ের পক্ষ নিয়ে বললে বাবা প্রথমেই খুব চটে যেতেন, ফলে তোমার সম্পর্কে ওদের অ্যাটিচিউডটা ভালো হতো না। রুক্মিণী বলেছিল, তুমি জানতে যে ওরা টাকার কথা বলবে? বাড়িতে একেবারে শক্ত করে বলে দিয়েছিল ওখানে বিয়ে সে কোনো মতেই করবে না। তার বাবা মা বোঝাবার চেষ্টা করেছিলেন এই ছেলের সঙ্গে তার মনের মিল হয়েছে। ছেলেটি যখন এমনিতে ভালো, বাবা মায়ের মুখের ওপর সবসময় তো কথা বলা যায় না। কিন্তু রুক্মিণী প্রতিবাদ করেছিল, এটা তো সব সময় নয় বাবা, এরকম সময়েও একটা অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলতে পারে না, তার উপরে কি করে ভরসা করব আমি? রুক্মিণী রাজি হয়নি। যে একবার এরকম জায়গায় অসৎ হতে পারে তাকে আর কখনো জেনে বুঝে বিশ্বাস করা যায় না। মৌসুমী এত কথা মায়ের কাছেই শুনেছিল। কটা দিন মুখে এতটুকু হাসি ছিল না রুকুর। একদিন সারা রাত্রি কাঁদত ফুঁপিয়ে ফুঁপিয়ে, পায়চারি করত বারান্দায়, ছাদে। অথচ বাবা যখন বলেছিলেন জয়ন্তর সঙ্গে নিজে যোগাযোগ করবে, তখন সে কিছুতেই রাজি হয়নি। তার কিছুদিন পরে সমর আর মৌসুমী গেল শ্রীরামপুরে। জোর করে বোনকে টেনে এনেছিল এখানে। সমর যদিও স্ত্রীকে বলেছিল এটা রুক্মিণীর অস্বাভাবিক জেদ, কিন্তু সামনে রুকুর প্রশংসাই করেছিল। ঠাট্টা করে বলতো, আমি কিন্তু আর একবারও রাজি আছি, বিনা পণেই। বোনের পিঠে হাত রেখে শুয়ে থাকতে থাকতে
মৌসুমীরও চোখ লেগে গিয়েছিল। ঘুম ভেঙেছে কাজের মেয়ের দরজা ঠেলার শব্দে। উঠে দরজা খুলতে না খুলতেই দুই মেয়ে এসে হাজির। পিঠ থেকে ব্যাগ না নামিয়ে দুজনেই মাসির ওপরে ঝাঁপিয়ে পড়ল। বিকেলে তাই বাবা মা আলাদা, এখন কেবল রুম্পা, টুম্পি আর মাসি। মাসিমণি, তুমি স্কুলের মিস নাকি গো? তোমার স্কুলে কারা পড়তে আসে? ওরা পড়া না পারলে তুমি কি ওদের হাতে স্কেল দিয়ে মারো? রাত্রি রান্না খাওয়ার মধ্যে মধ্যেও প্রায় একই সব প্রশ্নোত্তর চলে। সমু সারাদিন রুকুর টিকিট করা ছাড়া আরও একটা কাজ করে এসেছে। অফিসের একটা গাড়ি ঠিক করেছে। তেলের খরচটুকু দিলে সব শুদ্ধ তিস্তার ব্রিজ পেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে খানিক দূর বেড়াতে নিয়ে যাবে। পরের দিন শনিবার। তিস্তাকে এখানকার লোকেরা বলে তিস্তা বুড়ি। জায়গাটায় নদীর বেড অনেকটা চওড়া, জলের পাশে বেশ খানিকটা বালিও, কাছাকাছি অল্প জলের মধ্যে বিশাল বিশাল পাথর। একটুখানি দূরেই বাদিকের জঙ্গলের ভেতর থেকে একটা বেশ বড় মতো ঝর্ণা এসে ঝাঁপিয়ে নামছে তিস্তার জলে। সেখানে জলের আলোড়ন, নীল জলে ফ্রিল দেওয়া সাদা ফেনা। একটা নিচু পাথরের ওপর বসে রুকু এক দৃষ্টে সেদিকে চেয়েছিল। ঘণ্টা 2 হয়েছে তারা এসেছে এখানে। রুম্পা টুম্পির সঙ্গে এতক্ষণ ছুটোছুটি করে প্রচুর খেলা হয়েছে বালির ওপর, তাতে মৌসুমীও যোগ দিয়েছে খানিকটা। সমর ছবি তুলছে অনেক। এবারে যেন ক্লান্ত হয়েই সবাই একটু চুপচাপ বসেছে। বেলা প্রায় 12টা, কিন্তু নদীর এত কাজ ঘেঁষে বসেছে বলে বোধহয় বাতাস বেশ ঠান্ডা। ছুটোছুটির ঘামটুকু শুকিয়ে যাওয়ার পর আর একটুও গরম লাগছে না। বাড়ি থেকে লুচি মাংস তৈরি করে আনা হয়েছে, মুড়িও আনা হয়েছিল। পর থেকে কেনা হয়েছিল মিষ্টি, চপ, ফ্লাস্কে চা। প্রথমে কথা হয়েছিল সকালের পাউরুটি, ডিম সেদ্ধ, কলা খাওয়া হবে। মৌসুমী সবচেয়ে আগে সেটা খারিজ করেছে। রোজ ব্রেকফাস্টে সেই একই খাবার। পাউরুটি দেখলেই তার দম আটকে আসে এখন। শেষ পর্যন্ত তাই ঠিক হয় জিলিপি, চপ আর মুড়ি। বাড়ি থেকে অতি সুগৃহিণীর মতো পেঁয়াজ, শশা, আলু সেদ্ধ, নারকোল পর্যন্ত কুচিয়ে এনেছিল মৌসুমী। হৈ হৈ করে একবার খাওয়াও হয়েছে সেসব। একটা বিপত্তি অবশ্য হয়েছিল। খবরের কাগজে মুড়ি ঢালবার সময় বেশ খানিকটা অংশ নদীর বাতাসে ছড়িয়ে গিয়েছিল, আর সেই সঙ্গে সকলের খিলখিল হাসির শব্দ। সমর জোরে ডাকে, রুকু, এখানে এসো, কি করছো ওখানে একা বসে? রুম্পা টুম্পি ততক্ষণে গুনগুন করে একটা দাবি জানাতেও শুরু করেছে। তারা নদীতে স্নান করবে। মৌসুমী একটু ভয় পাচ্ছে, কিন্তু তার গলায় ঠিক রাগ বা সেরকম নিষেধ নেই। সমরেরও তাই। রুকুর বরং নদীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আন্ডার কারেন্ট নেই তো দিদি? 2 মেয়ে একসঙ্গে বলে ওঠে, আমরা পাড়ের একদম কাছাকাছি থাকবো। মৌসুমী তর্জন করে, কাছাকাছি থাকবে আবার কি? সর্দার হয়েছ সব। বাবা যদি রাজি হয় বাবার হাত শক্ত করে ধরে থাকবে। পাথর দেখেছ কিরকম? বাবার হাত যে ছাড়বে স্রোতে ভেসে গিয়ে তারই মাথা ঠুকে যাবে, তখন বুঝবে মজা। এরপর আর অনুমতির কিছু বাকি থাকে কি? একটা কথা শুরুতেই উঠেছিল, স্নান করবে কি পরে? যা হাওয়া। তখনই প্রশ্নটাকে সমর গুরুত্ব দেয়নি। সে যা হোক একটা কিছু হবে, কিন্তু কথাটা হলো সে জলে নামবে কিনা। এখন তার পিঠে ছোট কিডব্যাগটা থেকে 2 বোনের এক সেট পোশাক বেরোয়। মৌসুমী ছদ্মকোপে চোখ বড় করে। এমন সুন্দর জল দেখলে নিজেদেরই স্নান করতে ইচ্ছে করে, আর ওরা করবে না বলে মৌসুমী হাসে। নদীতে স্নান করে রুম্পা টুম্পি একেবারে খুশিতে অস্থির। কোনোদিনও এর আগে তারা ডুব দিয়ে স্নান করেনি। সমরও স্নান করে আসে। খেয়ে দেয়ে নিয়ে আবার এদিক ওদিক ঝর্ণাটা যেখানে নদীতে এসে পড়েছে সেখানে ওরা ঘুরতে যায়। সেখানে আর বালি চড়াও নেই। পাথরে পাথরে ধাক্কা খেয়ে জল ছুটে যাচ্ছে। তিস্তায় পৌঁছে যাবার পর যেখানটায় জল পাক খেয়ে খেয়ে ফেনা ভেঙে উঠছে, মৌসুমী বলে, বয়ে যাওয়া জল দেখতে আমার এত ভালো লাগে। লোকে যে কি সুখে দার্জিলিং যায়,
আমাকে তো কোনো একটা নদীর পাশে বসিয়ে দিলে আমি সারা দিন বসে থাকব। আমারও খুব ভালো লাগে রে দিদি। আকাশের তারা দেখতেও খুব ভালো লাগে। আমার স্কুলটা যে প্রায় গ্রামের মতো জায়গায়। সন্ধ্যার পর চারিদিক খুব অন্ধকার। 9টা বেজে গেলে জানিস, মাঝরাত্রি। আমার কাছে মনু বলে একটা মেয়ে থাকে। আমি আর ও এক একদিন ছাদে গিয়ে বসি, ওকে তারা চেনায়। বাহ, তা ও বুঝতে পারে। সবসময় যে পারি এমনটা নয়, সপ্তর্ষিটা বোঝে। কিন্তু কালপুরুষ, বৃষরাশি, বৃশ্চিক, মিথুন, বৃহস্পতি, মঙ্গল নাম তো শুনেছে, খুব আগ্রহ করে দেখে। হো, তা মেয়ে মানে কত বড় মেয়ে? এই আমার সমানই হবে, কি একটু ছোটই হবে আমার থেকে। তো ও তোর কাছে থাকে কেন? ঘর সংসার নেই ওর? আছে, ছোটদি আছে। 3টে ছেলে মেয়ে আছে, মাও আছে। তবে ওর বড় ওকে ছেড়ে দিয়ে অন্য মেয়ে বিয়ে করেছে। সবাই খানিকটা চুপ করে যায়। একটু সময়ের জন্য অস্পষ্ট বেদনার মতো কোনো ছায়া 3জনকে ঘিরে ফেলে। সমরের মনে হয় কথাটা না উঠলেই ভালো হতো। রুকুকে এই 2টো দিন এত ঝলমলে সুন্দর দেখাচ্ছে, এসব দুঃখের কথা না হওয়াই ভালো। ফিরবার পথে গাড়ি ছাড়বার প্রায় সঙ্গে সঙ্গেই বাচ্চারা ঘুমিয়ে পড়ল। বড়রা 3জন কম বেশি ঝিমোচ্ছে। ড্রাইভারের পাশে বসে ঝিমোতে নেই জেনেও সমরের চোখ এক একবার ঢুলে আসতে থাকে। ঘণ্টা 2 পর যখন বাড়ি পৌঁছানো গেল, তখন আকাশ থেকে হালকা ঠান্ডা মাটির দিকে নামতে শুরু করেছে। কাল রবিবার ছুটি, তাই সকালের কোনো তাড়া নেই। আজ সমস্ত দিনটা কেটেছে চমৎকার একটা স্বপ্নের মতন। কাল রুক্মিণীর ফিরে যাওয়া। সন্ধেবেলা তাড়াতাড়ি খেতে বসে ঘুমো ঘুমো চোখে 2 মেয়ে বলতে থাকে, কাল যেও না মাসিমণি। সমর বলল, কাল না হয় নাই গেলে, টিকিটের কোনো প্রবলেম হবে না, থেকে যাও না। রুক্মিণী হাসে, বলে, যেতে কি আমার ভালো লাগছে সমরদা? কত কিছুই তো আমাদের জোর করে তবুও ভালো লাগাতে হয়, তাই না? রুক্মিণী দেওয়ালের কাছে বুকশেলফের কাছে দাঁড়িয়ে সারাদিনের বেঁধে রাখা বিনুনিটা খুলছে। সে হাসছে। তার পিছের অর্ধেকটা হালকা ঢেউ খেলানো চুলে ঢাকা। সমর হঠাৎ তাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সময় রুক্মিণী ছটফট করে ওঠে। সমরুর চোখের পাতায় চুমু খেতে চায়। রুক্মিণী খানিকটা জোর করে সরে যাওয়ার সময় সমরের ঠোঁট ঘষে যায় তার ঠোঁটের সঙ্গে। রুক্মিণী খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সমর খানিকটা থতমত খেয়ে বসে থাকে। তারপর আস্তে আস্তে ওঠে। ও ঘরে মৌসুমী টুম্পির গায়ের ওপর একটা হাত রেখে শুয়ে আছে। মা মেয়ে দুজনেরই চোখ বন্ধ। রুম্পা শুয়ে শুয়েই ছবির বই পড়ছে। মৌসুমী চোখ মেলে তাকায়, একটু অপ্রস্তুতের হাসিও হাসে। তারপর রুম্পাকে একবার ঘুমিয়ে পড়তে বলে ঘর থেকে বেরিয়ে আসে। বাথরুমে জল পড়ার শব্দ। রুকো, তুই কি ঠান্ডা জলে চান করছিস নাকি এখন? বাথরুমে দরজার সামনে গিয়ে জোরে ডাক দেয় মৌসুমী। কল বন্ধ হয়। সমর বসার ঘরে ফিরে যায় আবার। রুকু কি মৌসুমীকে কিছু বলবে এক্ষুনি? সন্ধেবেলা দার্জিলিং মেল ছাড়ছে। শেষ মুহূর্ত পর্যন্তই দিদিকে জড়িয়ে ধরে থেকে শেষে কামরায় ওঠে রুক্মিণী। সমর সুটকেস বার্থের নিচে ঢুকিয়ে হ্যান্ডব্যাগ, জলের বোতল গুছিয়ে রাখতে রাখতে তার দিকে না চেয়েই বলে, রুকু, আমি কিন্তু তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি। আমি আস্তে আস্তে সে কথা বিশ্বাস করবার চেষ্টা করব সমরদা। তুমি নেমে যাও, টুম্পি ভয় পাচ্ছে। টুম্পি সত্যিই ভয় পাচ্ছিল, পাছে বাবা নেমে আসার আগেই গাড়ি ছেড়ে দেয়। মৌসুমী তাকে উঁচু করে ধরে, মাসির হাত ছোবে বলে। রুম্পা বলে, মাসিমণি, তোমার বাগানে আমরা সামনের বছর ফরগেট মি নটের ডাল লাগিয়ে দিয়ে আসবো, বুঝেছ? মৌসুমী জানলার মধ্যে দিয়ে বোনের গলা জড়িয়ে ধরে বলে, ভালো থাকবি? হ্যাঁ, খুশি মনে থাকবি। রুক্মিণী বলে,
খুশি মনেই তো থাকি রে দিদি, বিশ্বাস কর। খুব ভালো লাগছে বেঁচে থাকতে। কালকে দিনটার কথা আমার অনেক দিন মনে থাকবে রে ছোড়দি। গাড়িটা নড়ে ওঠে। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী জয়া মিত্র রচিত ছকের বাইরে। ফিরে আসছি আরেকটা নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।